আসসালামু আলাইকুম। পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের আমার পরিচয় দিচ্ছি। আমি জুবাইদা নাহার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজ অনেক দিন হতে চলল আমাদের কিন্তু একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস হচ্ছে। ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই সবাই এটা জেনে গেছো এবং আমরা তোমাদের ফর্ম টিচারের মাধ্যমেও তোমরা কিন্তু এগুলোর এই অনলাইন ক্লাস সম্পর্কে বিস্তারিত জেনেছো। আমার ফর্মের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি এবং তোমরা সবাই এই সম্পর্কে জেনেছো এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু বুক লিস্ট দিয়ে দিয়েছি, ক্লাস রুটিন দিয়ে দিয়েছি এবং আশা করি তোমরা সেই অনুযায়ী ক্লাস করছো এবং বেশ কিছুদিন তো হয়ে গেল, আশা করি পড়াশোনা শুরু করেছো। তো আমি পার্সোনালভাবে যে সমস্ত স্টুডেন্টের সাথে আমার সাবজেক্টের স্টুডেন্টের সাথে যোগাযোগ করেছি তাদের অনেকেই কিন্তু বই কিনেছো এবং কেউ কেউ এখনও কেনোনি, তবে আশা করি তোমরা তাড়াতাড়ি বইটা কিনে ফেলবে। কারণ আমরা এমনি তো অনলাইনে ক্লাস করছি, তাতে করে আমাদের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে সেইখানে যদি তার মধ্যে বই না থাকে কাছে, তাহলে কিন্তু ক্লাসটা অতটা বেশি ইন্টারেস্টিং হবে না বা অনেক কিছু ক্লিয়ার বোঝা যাবে না। সেই কারণে তোমরা অবশ্যই তাড়াতাড়ি বই কিনে ফেলো। আমি আমার প্রথম ক্লাসেই তোমাদের কিন্তু বই সম্পর্কে পরিচয় দিয়েছি, বইগুলো ছবি দেখিয়েছি, নাম দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা এটা সংগ্রহ করবে অথবা করেছো অথবা তাড়াতাড়ি করে ফেলবে। তো আজ যেহেতু প্রথম ক্লাসে আমি এর আগের ক্লাসে মোটামুটি যা বলেছি, তারপর এরপরে আমাদের আরও দুইজন শিক্ষক মাহমুদা সুলতানা ম্যাডাম এবং আমাদের ফখরুল আলম স্যারের সাথে তোমাদের ক্লাস হয়েছে। তো তখন তোমরা আমার সাবজেক্ট আমাদের ভূগোল সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনেছো, যার ফলে এই নিয়ে আমি আজ আর কথা বলতে চাচ্ছি না, আমি মোটামুটি পড়াতে যেতে চাচ্ছি। তো আমি আজকে তোমাদের আগে বইটা দেখিয়েছিলাম, এই যে আমি তোমাদের আজকে প্রাকৃতিক ভূগোল বই থেকে পড়াবো। তো এই বইয়ের মধ্যে কয়টি ভাগ রয়েছে সেটা সেদিন বলেছিলাম, তবু আবার আজ বলছি। এই বইটার মধ্যে তোমাদের 3টি অংশ রয়েছে। একটা হলো জিওমরফোলজি বা ভূমিরূপবিদ্যা, আরেকটা হচ্ছে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা এবং রয়েছে ওশনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। 3টা পার্ট রয়েছে। তার মধ্যে আমি আজ তোমাদের ভূমিরূপবিদ্যা এই বিভাগ থেকে এর 3য় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন এই অংশটা নিয়ে আমি ভূমিরূপ পরিবর্তন নিয়ে আজ তোমাদেরকে পড়াবো। আর হচ্ছে তাহলে চলো আমরা ভূমিরূপ পরিবর্তন, এটা হচ্ছে তোমাদের বইয়ের 3য় অধ্যায় রয়েছে, এটা নিয়ে আমরা পড়াশোনা করি। ভূমিরূপ পরিবর্তন। তো তোমাদের স্বভাবতই মনে আসতে পারে ভূমি আবার রূপ কিসের? রূপ বলতে আমরা কি বুঝি? কোনো কিছুর চেহারা, অবয়ব, আকার আকৃতি, এটা সম্পর্কে আমরা বুঝি সেটা রূপ। তো ভূমির আবার রূপ কিসের মনে হতেই পারে। ভূমির রূপ কি? ভূমি কি সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় ভূমি কি একই রকম? একই রকম না, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পাহাড়, পর্বত, নদী ইত্যাদি। এটাই হচ্ছে ভূমির রূপ। এবং এই ভূমিরূপ কি সবসময় একই রকম আছে? যেখানে পাহাড় আছে সেখানে পাহাড়ি রয়েছে, যেখানে সমভূমি রয়েছে, তা কিন্তু না। এটা সর্বক্ষণ কিন্তু আমাদের পরিবর্তিত হচ্ছে। এই যে ভূমির রূপটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এটা কিন্তু আমরা সবসময় একদম চাক্ষুষ দেখতে পাচ্ছি না যে আজকে যেখানে উঁচু ভূমি কালকে সেখানে নিচু ভূমি হয়ে গেছে, তা কিন্তু না। এটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরেও কিন্তু অবজার্ভ করা যায় না বা অনেক দিন সময় লেগে যায় এই পরিবর্তনটা খেয়াল করতে, লক্ষ্য করতে। তাহলে কিন্তু এই ভূমিটা প্রতিনিয়ত আমাদের একটু রূপটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন যে হচ্ছে
এই পরিবর্তনটা কিন্তু দুটো প্রক্রিয়ায় হচ্ছে। একটা হচ্ছে আকস্মিকভাবে পরিবর্তিত হয়, আবার কখনো কখনো এটা কিন্তু ধীর গতিতে পরিবর্তিত হয়। আকস্মিক গতিতে কীভাবে পরিবর্তিত হয়? আকস্মিক গতিতে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি এগুলোর মাধ্যমে এই ভূমির রূপটা কিন্তু আকস্মিকভাবে পরিবর্তিত হয়ে যায়। সেটা আমরা তাৎক্ষণিক বুঝতে পারি। ভূমিকম্পের ফলে একটা জায়গা ধসে গেল, বা একটা যেখানে মনে করো আজকে হিমালয় পর্বত রয়েছে, সেখানে একদিন তেথিস নামক সাগর ছিল, সে কারণে আজ হিমালয় পর্বত হয়েছে। তো এটা আমরা তাৎক্ষণিক দেখতে পেয়েছি, এটা আকস্মিকভাবে হয়। আর হচ্ছে ধীর পরিবর্তন যেগুলো হয়, সেটা যেমন মনে করো সূর্যের তাপের দ্বারা, বায়ু প্রবাহের দ্বারা, বৃষ্টিপাতের দ্বারা, হিমবাহের দ্বারা ধীরে ধীরে অনেক বছর ধরে এই ভূমির পরিবর্তন হয়ে থাকে। অনেক বছর ধরে এটা আস্তে আস্তে ভূমির রূপের পরিবর্তন হয়। যেখানে হয়তো অনেক দিন আগে দেখেছি টিলা ছিল, সেই জায়গাটা আজ সমভূমি হয়ে গেছে, বা নিম্নভূমি ছিল, জলাশয় ছিল, সেটা আজকে সমভূমি হয়ে গেছে। এরকম এটা অনেক বছর পর, অনেক যুগ পর হয়তো এটা ফিল করা যায় বা বোঝা যায়। এটা হলো ধীরে ধীরে পরিবর্তনটা হয়। তাহলে এই যে ভূমির রূপ এবং তার পরিবর্তন, এটা নিয়ে এই সমগ্র অধ্যায়টার মধ্যে আমরা এই পরিবর্তনগুলো নিয়েই কিন্তু পড়ব। হ্যাঁ, আকস্মিক পরিবর্তন কিসের মাধ্যমে হয়, ভূমিকম্প, আগ্নেয়গিরি, সুনামি, এগুলো নিয়ে ধীর পরিবর্তন কী কী উপাদান দ্বারা হয়, সেগুলো নিয়ে আমরা এই অধ্যায়টা ধরে পড়াশোনা করব। কিন্তু আজ আমরা কি করব? আজ আমরা এই অধ্যায়ে পাত সঞ্চালন ও আকস্মিক পরিবর্তন নিয়ে পড়ব। মেইনলি কিন্তু আজ আমরা পাত সঞ্চালন নিয়ে পড়ব। এই পাত সঞ্চালন নিয়ে পড়াশোনা করার আগে আমি তোমাদেরকে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো সেটা একটু বলতে চাই। তোমরা জানো যে পৃথিবী প্রথমে কী অবস্থায় ছিল? একটা উত্তপ্ত বাষ্পপিণ্ড ছিল, তাই তো? সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে শীতল হয়ে কী হয়েছে? বাষ্পীয় অবস্থা থেকে তরল অবস্থায় এসছে। তরল অবস্থায় যখন এসছে, তখন পৃথিবীর যে ভারী উপাদান যেগুলো, লোহা, নিকেল, কোবাল্ট, সীসা, এগুলো কী করেছে? তরলের মধ্যে ডুবে গেছে না? ডুবে নিচের দিকে চলে গেছে। এভাবে কি কিন্তু করেছে, দেখতে পাচ্ছ কি? নিচের দিকে ভারী পদার্থগুলো নিচের দিকে যে কিন্তু কেন্দ্রমণ্ডল গঠন করেছে। তার চেয়ে হালকাগুলো কী করেছে? উপরে ভেসে উঠে গুরুমণ্ডল গঠন করেছে। তার চেয়ে হালকাগুলো কী করেছে? উপরে ভেসে উঠেছে। তোমরা জানো যে তরলের মধ্যে কী হয়? ভারীটা নিচে ডুবে যায়, তার চেয়ে হালকাটা তার চেয়ে উপরে থাকে, তার চেয়ে যে হালকা সেটা আরও উপরে থাকে, উপরে ভেসে রয়েছে। থেকে কী করেছে? এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা কী করেছে? দ্রুত ঠান্ডা হতে পেরেছে তুলনামূলকভাবে, যেহেতু সেটার উপরে উন্মুক্ত। উপরের অংশটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে কী করেছে? কঠিন যে আবরণের সৃষ্টি করেছে, যে ত্বকের সৃষ্টি করেছে, সেটাই হলো ভূত্বক বা অশ্বমণ্ডল, যার উপরে আমরা বসবাস করছি। এটা আমি তোমাদের একটু বলে নিলাম, যাতে করে তোমরা যে পরবর্তীতে যখন আমি পড়াবো তো বুঝতে পারবে। তাহলে ওই যে বললাম যে তরল হয়েছে যখন, ভারী পদার্থগুলো নিচে, তার চেয়ে হালকাটা উপরে, তার চেয়ে হালকাটা আরও উপরে থেকেছে, এবং সেই হালকা সবচেয়ে উপরে যে স্তরটা, সেটা আস্তে আস্তে শীতল হয়ে কঠিন ভূত্বক গঠন করেছে, যার উপর আমরা বসবাস করছি বা সেটা নিয়ে পড়াশোনা করি। এখন আমরা আজ যে বলবো, আজ কিন্তু আমরা বলেছি মেইনলি আমরা পাত সঞ্চালন সম্পর্কে বলবো। এই যে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, এই পাত সঞ্চালন ইত্যাদি নিয়ে কিন্তু ভূবিজ্ঞানীগণ বিভিন্ন সময় বিভিন্ন রকম গবেষণা করেছেন, এবং এই প্রেক্ষিতে 1968 সালে ফরাসি বিজ্ঞানী পিটো, তিনি কী করেছেন? যে ভঙ্গিল পর্বত গঠনের তত্ত্ব সম্পর্কে একটা ধারণা দেন, এবং এই পর্বত গঠনকারী এই মতবাদকেই বলা হয় পাত সংস্থান মতবাদ বা পাত সংস্থান তত্ত্ব। এই যে এই তত্ত্বটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীগণ, যেমন ফ্রান্সের বিজ্ঞানী স্লাইটার, জার্মানির বিজ্ঞানী এডওয়ার্ড ওয়েগনার, ওনারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, যার ফলে এই মতবাদটাকে কিন্তু এখন আর মতবাদ না বলে বৈজ্ঞানিক সত্য বলেই ধরে নেওয়া যায়। এই মতবাদটা আসলে অনেক বিজ্ঞানীদের বাস্তব পরীক্ষা নিরীক্ষার ফল, হ্যাঁ, যার ফলে এটাকে একটা বৈজ্ঞানিক সত্যই বলা যায়। তাহলে চলো আমরা পাত সংস্থান মতবাদের মূল কথাটা কী, হ্যাঁ, এই মতবাদটার মূল কথাটা কি সেটা বলি। মূল কথাটা হচ্ছে যে সমগ্র পৃথিবী, হ্যাঁ, এই পাত সংস্থান মতবাদের মূল কথা হচ্ছে
সমস্ত যে অশ্বমণ্ডল কতগুলো কঠিন, হ্যাঁ, সমগ্র অশ্বমণ্ডল কতগুলো কঠিন পাত বা প্লেট নিয়ে গঠিত, কতগুলো কঠিন কতগুলো পাত বা প্লেট নিয়ে গঠিত, এবং এই প্লেটগুলো এগুলো নিচের উত্তপ্ত শান্ত স্তরের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। এই সমগ্র অশ্বমণ্ডলটা কি বলেছি যে কতগুলো পাত বা প্লেট দিয়ে গঠিত, এটা নিচের উত্তপ্ত শান্ত স্তরের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে। ফলে নিচে কোনো কারণে তাপ এবং চাপের যদি পার্থক্য হয় তাহলে কি হয়, যে নিচে কোনো কারণে তাপ এবং চাপের পার্থক্যের ফলে ওই প্লেটগুলো কিন্তু যেহেতু ভাসমান অবস্থায় রয়েছে এটা গতিশীল হয়ে পড়ে এবং মহাদেশ এবং মহাসাগরের তলদেশের বিন্যাসকে প্রভাবিত করে। বোঝা গেছে তাহলে মূল কথাটা? মূল কথা হচ্ছে সমগ্র অশ্বমণ্ডল কতগুলো প্লেট দিয়ে গঠিত, পাত বা প্লেট নিয়ে গঠিত, এবং এই প্লেটগুলো কী করেছে নিচের উত্তপ্ত এবং শান্ত স্তরের উপরে ভাসমান অবস্থায় রয়েছে, এবং সেই কারণে যদি নিচে কোনো কারণে তাপ এবং চাপের পার্থক্য হয় তাহলে এই প্লেটগুলো কী করে গতিশীল হয়ে পড়ে এবং সেই কারণে মহাদেশ এবং মহাসাগরের তলদেশের বিন্যাস পরিবর্তিত হয় বা প্রভাবিত হয়। এখন এই গেল মতবাদের মূল কথা। এখন আসলে আমরা মতবাদের বর্ণনায় চলে যাই। বর্ণনাতে কি বলা হয়েছে যে সমগ্র যে পৃথিবী অশ্বমণ্ডলটা বা আমরা বলেছি যে সমগ্র এই পৃথিবীটা এই অনুযায়ী যে ভূপৃষ্ঠটা কিন্তু 27টি প্লেট বা পাতের সমন্বয়ে গঠিত। 27টি প্লেট বা পাতের সমন্বয়ে সমগ্র ভূপৃষ্ঠটা গঠিত। এর মধ্যে 7টি প্লেট হচ্ছে বড় আর বাকি 20টি হচ্ছে ছোট ছোট আকৃতির প্লেট। এগুলো নিয়ে কিন্তু আমাদের এই অশ্বমণ্ডলটা সমগ্র ভূপৃষ্ঠ গঠিত। এই প্লেটগুলো 7টি প্লেট হচ্ছে, প্রথমে আসো ইউরেশিয়া প্লেট, ইউরোপ এবং এশিয়া মিলে, দেখতে পাচ্ছ কিনা, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, এটা পৃথিবীতে গোল, এই পাশে এবং এই পাশে প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ইউরোপ এবং এশিয়া নিয়ে ইউরেশিয়া প্লেট, আফ্রিকার প্লেট, উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার প্লেট বা পাত, অস্ট্রেলীয় প্লেট এবং হচ্ছে অ্যান্টার্কটিকা প্লেট। এই 7টি বড় বড় প্লেট নিয়ে সমগ্র ভূপৃষ্ঠটা গঠিত, এবং এই প্লেটগুলো কিন্তু খুবই স্থিতিশীল এবং হচ্ছে ভূ আন্দোলনের প্রভাবমুক্ত, কিন্তু এদের পার্শ্ব দিকগুলো সাইডগুলো কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে, হ্যাঁ, ক্রিয়াশীল অবস্থায় রয়েছে। এই গতি আবার 3 ধরনের, একটা হচ্ছে সংকোচন গতি, একটা হচ্ছে সম্প্রসারণ গতি, একটা হলো পার্শ্বীয় গতি। সম্প্রসারণ গতিটা কোনটা? সম্প্রসারণের কারণে দেখা যাচ্ছে যে প্লেটগুলো একটা থেকে দূরে সরে যাচ্ছে। সংকোচন গতি কোনটা? প্লেটগুলো একটা একটার দিকে মুখোমুখি অগ্রসর হচ্ছে এবং কোনো কোনো জায়গায় একটা একটাকে ধাক্কা দিচ্ছে, কোনো কোনো জায়গায় একটা একটা নিচে ঢুকে যাচ্ছে, এটা হলো সংকোচন গতি। আরেকটা হচ্ছে যে প্লেটগুলো একটা একটা পাশাপাশি চলে যাচ্ছে কিন্তু কোনো সংঘর্ষ হচ্ছে না, পাশ কাটিয়ে যাচ্ছে। এই 3 রকমের গতি দেখা যায়। আরেকটা কথা তোমাদের বলি যে এই যে প্লেটগুলোর কথা বলছি, যে প্লেটগুলো দ্বারা মহাদেশ গঠিত তাদেরকে বলা হয় মহাদেশীয় প্লেট, যেই প্লেটগুলো দ্বারা মহাসাগর গঠিত তাদেরকে বলা হয় মহাসাগরীয় প্লেট, এবং এই মহাদেশ এবং মহাসাগরীয় প্লেটগুলো কিন্তু নিচে ক্ষুব্ধমণ্ডলের উপর ভাসমান অবস্থায় রয়েছে, আর ক্ষুব্ধমণ্ডল কিন্তু তরল অবস্থায়, উত্তপ্ত থাকার অভ্যন্তর অত্যন্ত উত্তপ্ত থাকায় সেখানে পুরো তরল ক্ষুব্ধমণ্ডল রয়েছে, সেই তার উপরে কিন্তু আমাদের মহাসাগরীয় প্লেট এবং মহাদেশীয় প্লেটগুলো ভেসে রয়েছে। কোনো কারণ ভূ অভ্যন্তরে কী হয়, একটা পরিচলন স্রোত চলছে। সেটা কীভাবে হচ্ছে? তোমরা জানো যে যতই নিচে যাওয়া যায় অনেক তাপ, সেখানে উত্তাপের কারণে উত্তপ্ত পদার্থগুলো উত্তপ্ত হয়ে উপরে উঠে আসার চেষ্টা করে, এবং উপরে উঠে এসে তুলনামূলকভাবে ঠান্ডা হয়, শীতল হয়ে যখন উপরে বেরিয়ে আসতে না পারে তখন সেটা আবার নিচের দিকে চলে যায় এবং নিচে যে অনেক উত্তপের কারণে উত্তপ্ত হয়ে আবার উপরে উঠে আসে। এভাবে ভূ অভ্যন্তরে কিন্তু একটা চক্রাকার একটা স্রোত চলছে, যাকে বলা হয় পরিচলন স্রোত। এখন যদি তোমার এই প্লেটগুলোর নিচে যদি এরকম পরিচলন স্রোত চলতে থাকে তাহলে কি মহাসাগরীয় প্লেটটা গতিশীল হবে না? হবে। কোনো কোনো সময় মহাসাগরীয় প্লেটে ফাটলের সৃষ্টি হয় এবং সেই ফাটল দিয়ে নিচের ক্ষুব্ধমণ্ডল থেকে ম্যাগমা উপরে উঠে আসে, যার ফলে কি হয় যে মহাসাগরীয় প্লেট যখন গতিশীল হয় তখন তার উপরে ভেসে আছে কোনটা? মহাদেশীয় প্লেট। তাহলে মহাদেশীয় প্লেটও কিন্তু গতিশীল হয়ে যায়, তবে এই গতিশীলতার পরিমাণ খুবই কম। এটা বছরে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এটা মুভ করে বা গতিশীল হয়, এবং এই গতিশীলতার কারণে ওই যে বললাম যে প্লেটগুলো কোনো কোনো সময় কোনোটার দিকে ধাক্কা দিচ্ছে, কোনোটার পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কোনোটা একটা থেকে দূরে সরে যাচ্ছে।
এই যে এই গতিগুলোর কথা বললাম, এই গতিগুলোর ফলে কি হচ্ছে, যখন সম্প্রসারণ গতির ফলে কি হচ্ছে, যে প্লেটগুলো যখন একটা একটার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তখন এদের মাঝখানে কি হচ্ছে, ফাটলের সৃষ্টি হচ্ছে, ফাটল দেখা দিচ্ছে। তখন নিচের ব্যাসল্ট অঞ্চল থেকে ম্যাগমা উপরে উঠে এসে বিস্তৃত হয়ে সমুদ্রের তলদেশ গঠন করছে। কোনো কোনো জায়গায় শৈলশিরা গঠিত হচ্ছে, যে চিকন ফাটল দিয়ে ম্যাগমা যদি বেরিয়ে আসে তখন সেখানে শৈলশিরা হচ্ছে, সমুদ্রের নিচে যেটা চিকন পাহাড়ের মতো থাকে সেটা তৈরি হচ্ছে। কোনো কোনো জায়গায় দ্বীপপুঞ্জ সৃষ্টি হচ্ছে। আবার এটা হচ্ছে সম্প্রসারণ গতির ফলে। আর সংকোচন গতির ফলে কি হয়, যে সংকোচন গতির ফলে দেখা যাচ্ছে যে একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি আসলেই সমুদ্রের নিচে যে নরম পলির স্তর রয়েছে তার দুই দিক থেকে কিন্তু চাপের সৃষ্টি হয়। দুই দিক থেকে প্রেশারের ফলে নরম পলির স্তর কুঁচকে উপরে উঠে ভঙ্গিন পর্বতের সৃষ্টি করছে। এবং সেই সময় কি হচ্ছে, একটা প্লেট আরেকটা প্লেটের যদি ধাক্কা দেয় তাহলে সেখানে ভূমিকম্প হচ্ছে অথবা আগ্নেয়গিরির সৃষ্টি হচ্ছে। আবার পার্শ্বীয় গতির ফলে কি হচ্ছে, কোনো কোনো জায়গায় চ্যুতি সৃষ্টি হচ্ছে। অতএব আমরা কি দেখতে পেলাম, যে এই যে প্লেটগুলোর এই গতিশীলতার জন্য সমুদ্রতল এবং মহাদেশের বিভিন্ন পরিবর্তন কিন্তু হচ্ছে। তবে এই যে আমরা বলছি যে এগুলো সঞ্চালন হচ্ছে বা এই প্লেটগুলো গতিশীল হচ্ছে, কিন্তু এই যে প্লেটগুলো যে গতিশীল হচ্ছে, এই শক্তিটা কোথা থেকে আসছে? এই জন্য তো বিশাল শক্তির প্রয়োজন। বিজ্ঞানীরা কিন্তু বিভিন্ন গবেষণা করে অনেকে বলেছেন এই শক্তিটা আসছে পরিচলন স্রোত থেকে। ওই যে বললাম, ভূ অভ্যন্তরে চক্রাকারে যে স্রোতটা চলছে, এই স্রোতের কারণে যে উত্তপ্ত জিনিস উপরে উঠে আসছে, আবার সেটা নিচে যাচ্ছে, বেরোতে না পেরে নিচে যাচ্ছে, আবার উত্তপ্ত, এই যে চক্রাকারে একটা স্রোত চলছে, এই শক্তি থেকে এই প্লেটগুলো গতিশীল হচ্ছে। আবার অনেকে মনে করেন ধাক্কার ফলে, যেমন বলেছেন যে ধাক্কা বা ঠেলা পদ্ধতিতে এই প্লেটগুলো গতিশীল হচ্ছে। কীভাবে হচ্ছে, যে যদি তোমার ধাক্কা দিচ্ছে, ওই নিচের যে ম্যাগমাগুলো বেরিয়ে আসার জন্য নিচে নিচ থেকে ধাক্কা দিচ্ছে, যার কারণে কিন্তু এর গতিশীলতার সৃষ্টি হচ্ছে। অনেকে মনে করেন যে আকর্ষণ পদ্ধতিতে যদি একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি চলে আসে, তখন কি হচ্ছে, এই নিচের পলির স্তর নিচে ডুবে যাচ্ছে, তখন এই আকর্ষণ পদ্ধতির কারণে এই প্লেটগুলো কিন্তু গতিশীল হচ্ছে। তো এই গেল এই মতবাদটা, পাত সঞ্চালন মতবাদ। তো এই মতবাদের পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথা বলেছেন, অনেক মতবাদ দিয়েছেন। যেমন এটার সপক্ষে অনেকে বলেছেন যে প্লেটগুলো কিন্তু বলেছেন যে এই যে প্লেটগুলোর যে সমন্বয়ে যে গঠিত, এগুলো এই মতবাদের সপক্ষে বলতে যে বলেছেন যে এগুলো যে প্লেটগুলো সম্প্রসারণ গতির জন্য এগুলো হলো গতিশীল রয়েছে। হ্যাঁ, এবং এটাকে আমাদেরকে বলা হয়েছে যে এই প্রান্তভাগগুলোর মধ্যে এগুলো যে দূরে আলাদা আলাদা দূরে রয়েছে সঞ্চালন গতির জন্য, এদের প্রান্তভাগগুলোর মধ্যে যথেষ্ট মিল রয়েছে, এবং এগুলোকে যদি একটা একটার সাথে অ্যাটাচ করা যায় তাহলে এগুলো সবগুলো কিন্তু একসাথে মিলে একটা ভূখণ্ড হয়ে যাবে। দেখা যাবে যে দক্ষিণ আমেরিকাটা আফ্রিকার মধ্যে ঢুকে যাবে, আমেরিকার উত্তর আমেরিকার সাথে ইউরোপ আফ্রিকার উপরের অংশটা মিলে যাবে। এভাবে দেখা যাচ্ছে আসলে কি হচ্ছে, যে এখানে বলা হচ্ছে সম্প্রসারণ গতির জন্য পৃথক হয়ে তারা কিন্তু অবস্থান করছে, দূরে সরে যাচ্ছে, এবং এদের প্রান্ত দেশগুলোর মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এদেরকে যদি পুনরায় যদি এক করা যায় তাহলে এরা আবার মিলিত হয়ে যাবে। আবার অনেকে এটার মধ্যে ভূমিকম্পের তরঙ্গ যে গতি সেটা বিশ্লেষণ করে অনেকে বলেছেন যে এই প্লেটগুলো একই রকম রয়েছে, যার ফলে ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণ করে বোঝা যায় যে প্লেটগুলো আসলে এক গতিশীল রয়েছে। এবং পৃথিবীর চৌম্বকত্ব যে রয়েছে সেখানেও দেখা গেছে যে এটা বারবার পরিবর্তন হয়েছে। যদি প্লেটগুলো যেহেতু স্থান পরিবর্তন করেছে বা গতিশীল হয়েছে, সেই কারণে এগুলো হয়েছে। তো এইভাবে অনেকে এটার সপক্ষে অনেক যুক্তি দিয়েছেন, অনেকে বিপক্ষে কথা বলেছেন। তো যাই হোক, সর্বোপরি আমরা সবশেষে বলতে পারি এটা আসলে একটা বিভিন্ন ভূবিজ্ঞানী, একজন ভূবিজ্ঞানীর মতবাদ না, এটা বেশ কয়েকজন ভূবিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই তার ভিত্তিতেই মতবাদটা যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, অতএব এটা একটা বৈজ্ঞানিক সত্যই বলা চলে। এখন পর্যন্ত এটাই হচ্ছে পাত সঞ্চালনের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। এই গেল আমাদের হচ্ছে আজকে হলো পাত সঞ্চালন মতবাদ। এখন এই মতবাদের উপরে আমি আগেই বলেছি যে অনেক বিজ্ঞানীরা কাজ করেছেন, যেমন হচ্ছে ফরাসি বিজ্ঞানী রানসেল স্লাইডার, জার্মানির বিজ্ঞানী ওয়েগনার, ওরা অনেক কাজ করেছেন। আজকে আমরা এই ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, এই
এবং ওয়েগনারের সঞ্চালন তত্ত্বের মূল কথাটা কি? তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই যে আমাদের যে ভূত্বকের উপরের দিকের যে হালকা স্তরটা রয়েছে, যে অপেক্ষাকৃত হালকা শিলা স্তরটা, এটা হলো গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং এটা শিয়াল, এটার নাম হচ্ছে শিয়াল স্তর। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়াল স্তর। যে ভূত্বক, আমি আগেই বলেছিলাম যে হালকা পদার্থগুলো ভারী পদার্থের উপরে ভেসে রয়েছে। তাহলে ভূত্বকটা কী হচ্ছে? সবচেয়ে বেশি হালকা পদার্থ দ্বারা গঠিত। এই হালকা গ্রানাইট শিলা দ্বারা উপরের ভূত্বকটা গঠিত। এই গ্রানাইট শিলা স্তর দ্বারা ভূত্বকের উপরিভাগ শিয়াল দ্বারা গঠিত এবং নিচের স্তরটা এটা হচ্ছে ব্যাসল্ট, অপেক্ষাকৃত ভারী শিলা, এটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবং এটা সীমা স্তর। তো সাধারণত দেখা যাচ্ছে যে কি, যে মহাদেশের তলদেশ, যেটা মহাদেশের তলদেশ সম্পূর্ণটাই গ্রানাইট শিলা দ্বারা গঠিত, কিন্তু মহাসাগরের তলদেশে গ্রানাইট শিলা নাই বললেই চলে। তবে কোনো কোনো জায়গায় যদি থাকে সেটা খুব পাতলা হিসাবে হালকা একটা স্তর দেখা যায়, কিন্তু মহাসাগরের তলদেশটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত আর মহাদেশের তলদেশটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। এখন ওয়েগনার বৈজ্ঞানিক আমাদের যে উনি যে ওনার কথার যে মূল কথাটা, সেটা উনি যেটা বলেছেন, সেটা উনি বলেছেন যে তার মতে সুদূর অতীতে পুরো পৃথিবীটা একটি মাত্র ভূখণ্ড ছিল। পুরো পৃথিবী, সমগ্র পৃথিবীটা একটি মাত্র স্থলভাগ ছিল, যেটার নাম উনি দিয়েছিলেন পাঞ্জিয়া। এই পাঞ্জিয়া পরবর্তীতে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই পাঞ্জিয়ার মধ্যে ফাটল দেখা দেয় এবং একটা অংশ থেকে খণ্ড আরেকটার থেকে বিচ্ছিন্ন হতে থাকে এবং পৃথক হতে থাকে, যার ফলে কী হয়? ভূত্বকের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়। এটাই হলো ওনার মেন কথা, যে প্রথমে পুরো পৃথিবী একটা ভূখণ্ড ছিল, সেখান থেকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেখানে কী হয়েছে? ফাটলের সৃষ্টি হয়েছে এবং ফাটলের ফলে একটা অংশ থেকে এই বিচ্ছিন্ন হচ্ছে, যার ফলে ভূত্বকে ভাঁজ পড়ে। এই যে মহাদেশগুলো পৃথক হবার কথা উনি বললেন, তাই না? যে একটা অংশ ছিল, সেখান থেকে ভাগ হয়ে পৃথক হয়েছে। এই পৃথকের কারণ হিসাবে উনি বলেছেন যে মহাদেশের টুকরাগুলো পরস্পর থেকে যে পৃথক হয়েছে তার কারণ কী? তোমরা জানো যে পৃথিবী কী করছে? নিজ অক্ষের উপরে, গ্লোবে দেখতে পাবে যে নিজ অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পৃথিবী নিজ অক্ষের উপর সবসময় সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ঘুরছে, তাই না? কতক্ষণ সময়ের মধ্যে পৃথিবী এভাবে ঘুরে আসে? 24 ঘন্টায় পৃথিবী কী করে? নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে। এই যে পৃথিবীর যে নিজ অক্ষের উপর একবার যে ঘুরে আসে, এই ঘুরে আসার ফলে, এই আবর্তনের ফলে একটা টানের সৃষ্টি হয় নাকি? যেহেতু আমরা বলেছি যে আমাদের এই যে মহাদেশীয় প্লেটগুলো মহাসাগরীয় প্লেটের উপরে ভাসমান অবস্থায় রয়েছে। যেহেতু এটা ভাসমান অবস্থায় রয়েছে, যখন এই পৃথিবীর আবর্তনের জন্য যে টানের সৃষ্টি হয়, তখন এই মহাদেশীয় এই পাতগুলো, এই প্লেটগুলো কী করবে? পাতগুলো কিন্তু এই টানের ফলে কী করে? যে গতিশীল হয়ে পড়ে, হবে না? যখন এই পৃথিবী যে ঘুরছে 24 ঘন্টা, একবার নিজ অক্ষের উপর ঘুরে আসছে, এই ফলে যে টানের সৃষ্টি হচ্ছে, তার ফলে এই মহাদেশীয় প্লেটগুলো কী করছে? আমাদের গতিশীল হয়ে পড়ছে। তবে এই গতির বেগটা কি সব জায়গায় সমান? সব জায়গায় সমান না। মেরু অঞ্চলের দিকে কিন্তু এর বেগটা কম, নিরক্ষীয় অঞ্চলের এর গতির বেগ সবচেয়ে বেশি, কারণ নিরক্ষীয় অঞ্চলটা কিন্তু স্ফীত, তাই না? প্রসারিত বেশি, যার ফলে সেখানে গতিবেগ বেশি। এই কারণে কিন্তু এখানে টানটাও বেশি, যার ফলে এই টানে কী করে? মেরু অঞ্চলের থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্লেটগুলো কী করবে? ওদিকে কিন্তু সরে আসতে অগ্রসর হয়। যেহেতু গতিটা নিরক্ষীয় অঞ্চলে বেশি, এই জন্য নিরক্ষীয় অঞ্চলের দিকে এই প্লেটগুলো অগ্রসর হয়। কিন্তু এই যে আমি বলেছি যে এই পাতগুলো কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারে না, বা বেশি এদের কিন্তু মুভমেন্টটা খুব বেশি করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যখন এই প্লেটগুলো একটা দিকে আরেক সরে আসতে চায়, তখন এদের মাঝে ফাটল সৃষ্টি হয়। এই ফাটল দিয়ে নিচের ব্যাসল্ট শিলা স্তর কী করে? বেরিয়ে এসে ওই মহাদেশীয় যে প্লেটগুলো তার চারিদিকে একদম বিস্তীর্ণ হয়ে
দ্রুত ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায় এবং মহাদেশীয় ভূখণ্ডগুলোকে কী করে আঁকড়ে ধরে, যার ফলে মহাদেশীয় ভূখণ্ডগুলো প্লেটগুলো কিন্তু খুব বেশি নড়াচড়া করতে পারে না। যদিও এরা নিরক্ষীয় অঞ্চলে যে এই টান, যে পৃথিবীর আবর্তনের জন্য যে টানের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে চায় বা সরে আসতে চায়, কিন্তু এরা খুব বেশি নড়াচড়া করতে পারে না। আর উনি যে বেগটার কথা বলেছেন, নিরক্ষীয় বেগের কথা বলেছেন যে সেই সময় পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষে একবার আবর্তন করতো না, 4 ঘন্টায় একবার আবর্তন করতো, অতএব আবর্তনের বেগটা অনেক বেশি ছিল। এটা হলো ওয়েগনার এটা বলেছেন। তবে এই যে বলেছেন যে এই টানের ফলে যে এরা খুব বেশি নড়াচড়া করতে পারে না, তবে কিছু তো নড়াচড়া করে, কিছুটা সরে আসে। এই কারণে গ্রিনল্যান্ড কিন্তু এখনও কিন্তু উত্তর আমেরিকার দিকে এখন আস্তে আস্তে সরে যাচ্ছে, যার এটা কিন্তু এতই স্লো, ধীর গতিতে সরছে যে এটা ফিল করতে অনেক দিন সময় লাগে। অনেক বছর পর এটা কিছুটা ফিল করা যায়। এই গেল ওয়েগনারের এই যে মহাদেশীয় ভূখণ্ডগুলো পৃথক হবার কারণ উনি বলেছেন। এরপরে আসো পর্বত সৃষ্টির সম্পর্কে ওয়েগনারের মতবাদ। ওয়েগনারের মতে দ্বিমুখীয় প্রভাবের ফলে এই ভূখণ্ডগুলো কিন্তু কী করেছে যে টুকরা টুকরা হয়ে যে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে দ্বিমুখী প্রভাবের ফলে, বরঞ্চ কী হয়েছে যে এই প্রভাবে এখানে পর্বতমালার সৃষ্টি হয়েছে। যেমন বলেছে নিরক্ষীয় টানের ফলে আমাদের তোমরা দেখেছো যে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে, যার ফলে চাপ খেয়ে কী করেছে ভঙ্গিল পর্বত, হিমালয় পর্বত এবং আল্পস পর্বতের সৃষ্টি হয়েছে। আবার একইভাবে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে কী হয়েছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তলদেশে যে শিলা রয়েছে, একটা প্রতিবন্ধকতাযুক্ত এই শিলার চাপে এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম পাশে রকি পর্বত এবং আন্দিস পর্বতের সৃষ্টি হয়েছে। এবং এছাড়া যে এশিয়ার মেন ভূখণ্ডটা এখন সেখানে নেই, এটা পশ্চিম দিকে সরে এসছে, কিন্তু যেখানে আগে মেন ভূখণ্ডটা ছিল সেখানে কিছু দ্বীপ রয়েছে, ওগুলো মহাসাগরীয় যে প্লেট তার সাথে দৃঢ়ভাবে আটকে রয়েছে, যার ফলে ওখানে দ্বীপ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ হিসেবে অবস্থান করছে এবং মেন এশিয়ার ভূখণ্ডটা কিছুটা পশ্চিম দিকে সরে এসছে। তাহলে ওয়েগনার বলেছেন যে এইভাবে কী করেছে যে দ্বিমুখী প্রভাবের ফলে এই গতিশীল জিনিসগুলো কিন্তু স্থান পরিবর্তন করেছে, কিন্তু দ্বিমুখী প্রভাবের ফলে এগুলো কিন্তু সারা পৃথিবীতে টুকরো টুকরো হয়ে এগুলো ছড়িয়ে পড়েনি, বরঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভূমিরূপে সৃষ্টি করেছে, পাহাড় পর্বত মালভূমি এগুলো হয়েছে, পাহাড় পর্বত হয়েছে, এগুলো হয়েছে। এখন এটা হচ্ছে ওয়েগনারের মতবাদ। তো এই যে উনি যে মতবাদ দিয়েছেন, উনি তার সপক্ষে অনেক যুক্তিও দিয়েছেন, যে তিনি যে বললেন যে মহাদেশের সঞ্চালনের মহাদেশের যে প্লেট, অনেকগুলো প্লেট, ছোট ছোট 27টি প্লেটে নিয়ে গঠিত সমগ্র ভূপৃষ্ঠ কী ছিল, আগে পাঞ্জিয়া নামক একটি ভূখণ্ড ছিল, সেখান থেকে এটার মধ্যে ফাটলের সৃষ্টি হয় এবং ফাটল হয়ে এখানে 27টি প্লেট গঠিত হয় এবং তার মধ্যে 7টি বলেছি বড় আকৃতির, আর হলো 20টি হচ্ছে ছোট আকৃতির প্লেট। এবং সেই প্লেটগুলোর কথা বলেছি যে প্লেটগুলো গতিশীল অবস্থায় রয়েছে। এখন উনি বলেছেন যে এই যে এগুলো যে একটা ভূখণ্ড ছিল সেখান থেকে এগুলো গতিশীল অবস্থায় রয়েছে এবং দূরে দূরে সর্ষের বা গতি চলাচল করছে, এই যে গতিশীল অবস্থায় রয়েছে তার উনি প্রমাণ হিসাবে উনি দেখিয়েছেন, যেমন ভূতাত্ত্বিক প্রমাণে দেখেছেন যে যদি সমস্ত মহাদেশগুলোকে আবার একত্র করা যায় তাহলে কিন্তু সবগুলো খাপে খাপে মিলে যেয়ে একটা ভূখণ্ড হবে। যেমন দক্ষিণ আমেরিকা আফ্রিকার ভিতরে ঢুকে যাবে, ইউরোপ এশিয়ার মাঝখানে উত্তর আমেরিকা ঢুকে যাবে, এভাবে সমস্ত ভূখণ্ডগুলো মিলে কিন্তু একটা ভূখণ্ড হবে। এটা ওনার হলো ভূপ্রাকৃতিক প্রমাণ দিয়েছেন। তারপর উনি ভূতাত্ত্বিক প্রমাণের ক্ষেত্রে বলেছেন যে বিভিন্ন মহাদেশগুলোর যেমন মনে করো যে ব্রাজিল
দক্ষিণ আমেরিকার এই ব্রাজিলের সাথে আফ্রিকার ওই অঞ্চলের যদি ভূতাত্ত্বিক জরিপ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে যথেষ্ট মিল রয়েছে। আবার এই এলাকাগুলোর বিভিন্ন এলাকাগুলোর প্রান্তভাগের ফসিল বা জীবাশ্ম নিয়ে যদি গবেষণা করে দেখা গেছে যে এদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এটা হচ্ছে তোমার প্রত্নতাত্ত্বিক প্রমাণ। তারপরে হলো আবহাওয়ার দিক থেকেও দেখা গেছে যে একটা অঞ্চলের সাথে পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার যে জলবায়ুর মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে, যার ফলে ওয়েগনার যে বলেছেন যে আগে অতীতে আসলে সম্পূর্ণটা একটা মাত্র স্থলভাগ ছিল, পরে এটা খণ্ড খণ্ড হয়েছে এবং এগুলো যেহেতু গতিশীল ভাসমান অবস্থায় রয়েছে সেহেতু গতিশীল একটা একটার কাছে দূরে সরে যাচ্ছে। এই প্রমাণগুলো থেকে, এগুলো প্রত্নতাত্ত্বিক প্রমাণ, ভূতাত্ত্বিক প্রমাণ, জলবায়ুগত প্রমাণ, এগুলো থেকে দেখা যায় যে তাই আসলে সেগুলোর সাথে সাদৃশ্য বিভিন্ন অঞ্চলগুলোর কাছাকাছি যে পাশাপাশি যে অঞ্চলগুলোর থেকে দূরে সরেছে সেগুলোর সাথে এই অঞ্চলগুলোর উপকূলের সাথে এগুলো কিন্তু সাদৃশ্য রয়েছে, যার ফলে এই ওয়েগনারের মতবাদটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। হ্যাঁ, যদিও এটা বিতর্কের ঊর্ধ্বে নয়, তারপরও এই মতবাদের বিপক্ষে অনেকে অনেক সমালোচনা করেছেন। যেমন সমালোচনার মধ্যে এনারা যে সমালোচক যারা তারা শক্তিশালী আপত্তি করেছেন, যেমন বলেছেন যে সময়কাল সম্পর্কে ওনারা বলেছেন যে পাঞ্জিয়া যখন গঠিত হলো, পাঞ্জিয়া গঠিত হওয়ার পর এটা সঞ্চালন শুরু হয়েছে এবং সঞ্চালন হয়ে প্লেট ভেঙে প্লেটগুলো দূরে দূরে সরে গেছে। কিন্তু পাঞ্জিয়ার যে এই গঠন হলো, এই সঞ্চালন প্রক্রিয়া কেন আরও আগে কেন শুরু হলো না? হ্যাঁ, আমরা বলেছি যে প্রথমে একটা ভূখণ্ড ছিল, সেটা পাঞ্জিয়া, পরে মহাদেশ সঞ্চালনের কারণে এটার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক কারণে ফাটল হয়েছে, ফাটল হয়ে এগুলো সঞ্চালন হয়ে দূরে সরেছে। তো ওনাদের কথা হচ্ছে যে এই সঞ্চালনটা কেন আরও আগে শুরু হয়নি। আবার ওনারা বলেছেন যে এই যে প্লেটগুলোর কথা বলা হয়েছে যে একটা কাছ থেকে দূরে সরে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে বলেছেন, তো এই যে শক্তি, এই শক্তিটার উৎস কোথায়? এখানে কিন্তু ওয়েগনার শক্তির উৎস সম্পর্কে বলেছেন, জোয়ার ভাটার কথা বলেছেন, তারপর উনি কিন্তু ওই যে নিরক্ষীয় টানের কথা বলেছেন, যে আবর্তন গতির ফলে যে বলেছি যে পৃথিবী যে আবর্তন করছে নিজকে, এই আবর্তনের ফলে যে শক্তির সৃষ্টি হয় সেখান থেকে, সেই কারণে এই টানের সৃষ্টি হয়, যার ফলে প্লেটগুলো কিন্তু দূরে দূরে সরে যাচ্ছে। কিন্তু ওনারা পরীক্ষা করে উনি বলেছেন যে এই যে শক্তির কথা উনি বলেছেন, তার ফলে নিরক্ষীয় আবর্তনের বেগ কয়েক হাজার কোটি গুণ বৃদ্ধি করতে হবে, কিন্তু তা তো নয়। যে আবর্তনের বেগ রয়েছে তাতে করে সেই শক্তিতে এই প্লেটগুলো, এই বিশাল আকৃতির প্লেটগুলো দূরে সরে যেতে পারে না। ওনারা এগুলো মতবাদ দিয়েছেন। আবার বিজ্ঞানী অ্যারি বলেছেন যে একটি মহাদেশীয় প্লেট মহাসাগরীয় প্লেটের মধ্যে পতিত অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে যদি মহাদেশীয় প্লেটটাকে নড়াচড়া করতে হয় তাহলে মহাসাগরীয় প্লেটটাকে আগে গলাতে হবে, গললে তাহলে ওটা নড়াচড়া করতে পারবে। কিন্তু যেই তাপে মহাসাগরীয় প্লেট গলনাঙ্কে পৌঁছাবে, সেই তাপে মহাদেশীয় প্লেট আগে গলে একদম তরল হয়ে যাবে, তাহলে এটা সম্ভব না। অতএব এইভাবে বিভিন্ন বিজ্ঞানীগণ, তাদের বিভিন্ন সমালোচনাকারীগণ তাদের বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে দেখেছেন যে এটার অনেক ভুল ভ্রান্তি বা ত্রুটি রয়েছে। তারপরও সব কিছুর পরও বলবো, এখন পর্যন্ত এর চেয়ে বেশি আধুনিক বা অনেক আরও সমালোচনার পরও এই ওয়েগনারের এই মহাদেশ সঞ্চালন তত্ত্বটাই আজ পর্যন্ত, এখন পর্যন্ত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ। অতএব এটা আরও যে বিজ্ঞানীরা গবেষণা করেছেন তারাও এর সাথে একমত হয়েছেন, যার ফলে এটাকে একটা গ্রহণযোগ্য মতবাদ বা বৈজ্ঞানিক মানে একটা সত্য বলে এটাকে ধরে নেওয়া যায়। এই ছিল আজকে আমাদের ওয়েগনারের মহাদেশ সঞ্চালন তত্ত্ব। তা আজকে আমরা পাত সঞ্চালন নিয়ে পড়াশোনা করলাম। এখানে পাত সঞ্চালনটা কী, কীভাবে এটা হয়েছে বা কীভাবে এই পাত সঞ্চালনটার যে মতবাদগুলো বললাম, এবং সেই সম্পর্কে বিজ্ঞানী ওয়েগনার, আমাদের বিজ্ঞানী যে ওয়েগনার, জার্মানির বিজ্ঞানী ওয়েগনারের যে তত্ত্বটা, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত বললাম। উনি এই তত্ত্বটার মূল কথাটা কি, ওনার বর্ণনাগুলো এবং উনি কী কী যুক্তি দেখিয়েছেন, তার বিপক্ষে অনেকে যুক্তি বিরোধীও দেখিয়েছেন, তবুও এই মতবাদটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত এবং গ্রহণযোগ্য মতবাদ। তাহলে আজকে একটু তত্ত্ব নিয়ে বললাম, একটু ভারী ভারী কথা, যাই হোক, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বই কিনে আর একটু পড়লে আরও বেশি ক্লিয়ার হবে। তো আজ এ পর্যন্তই।
আমি আগামী ক্লাসে পৃথিবীর আকস্মিক পরিবর্তন নিয়ে পড়াবো। হ্যাঁ, আকস্মিক পরিবর্তন কী কী কারণে হয় এবং এই আকস্মিক পরিবর্তন নিয়ে পড়াবো। তো সে পর্যন্ত এইখান থেকে তো ওয়েগনারের সঞ্চালন তত্ত্ব নিয়ে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এটা তোমরা আশা করি ভালো করে পড়বে এবং নেক্সট ক্লাসে আমি আবার যে পড়াবো পৃথিবীর আকস্মিক পরিবর্তন নিয়ে পড়াবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।